জুলাই ঘোষণাপত্র নিয়ে তাড়াহুড়ো না করে সব পক্ষের সঙ্গে আলোচনা ও ঐক্যমতের ভিত্তিতে করার পক্ষে মত দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, কোনোভাবেই যেন ঐক্যে ফাটল না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠকে তারা এ আহ্বান জানান। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, সবার সাথে আলোচনার ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র না দেয়া গেলে উদ্দেশ্য ব্যাহত হবে। আরো জানাচ্ছেন মাহবুব সৈকত। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসেন আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনেরা। বৈঠকে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ারের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল, গণতন্ত্র মঞ্চ, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট, এবি পার্টি সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির শীর্ষ সংগঠকরা অংশ নেন। খুবই সাহসী মনে হচ্ছে আপনাদেরকে দেখে, 5ই আগস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5ই আগস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। সকলের মতামতের ভিত্তিতেই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার কথাও বলেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে, একা এটা করা যাবে। পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি, সবাইকে নিয়ে করতে হবে, এটা পরিষ্কার। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন প্রধানতম রাজনৈতিক দলের নেতারা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই ঘোষণাপত্রের ঐক্যমত হয়ে জাতীয় ঐক্যের চেতনাকে দৃঢ় রাখার প্রয়োজনে এই ঘোষণাপত্রের ব্যাপারে জাতীয় নেতৃবৃন্দের মতামত আহ্বান করেছিলেন। গণ অভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশের যে দিক নির্দেশনা দেয় সেই বিষয়গুলো একটা দলিলে সন্নিবেশিত হতে পারে। কিভাবে এই দলিলটি তৈরি হবে সেই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরেছি। আশা করি সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকার একটা কর্মপন্থা ঠিক করবেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, অবিলম্বে রাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। বাড্ডায় আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের স্বজনদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা অল্প দামে ভারতের কাছে বিক্রি হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ভারতের থেকে বারবার অপতথ্য দেয়া হচ্ছে, ব্যর্থ হয়ে তারা কাঁটাতারের বেড়া দিচ্ছে। সুষ্ঠু নির্বাচন দিলে শেখ হাসিনা কোনোদিন জিতবে না, তাই সে সবসময় দিল্লির একটা শেল্টার চেয়েছে। নিজের মুখে বলেছে, ভারতকে আমি যা দিয়েছি ওরা মনে রাখবে। তো আপনি কি দিয়েছেন? তাতে কি আপনি আমাদের স্বাধীনতা বিক্রি করেছেন না সার্বভৌমত্ব বিক্রি করেছেন? এইটা আপনি বলেননি। উনি নিজের মুখেই বলেছিলেন হাসিনা যে একমাত্র আমাকে ছাড়া আবার আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কিন্তু আপনি যে খুব অল্প দামেই ভারতের কাছে সবার আগে বিক্রি হয়ে গেছে, এইটা দেশবাসী একটু টের পেয়েছে, কিন্তু এখন সম্পূর্ণরূপে টের পেয়েছে। লড়াই এখনো শেষ হয়নি। সুষ্ঠু একটি নির্বাচন আদায় করার জন্য অনেক লড়াই এখনো সামনে রয়ে গেছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে। এই জাতি ঐক্যবদ্ধ হয়ে আগামীর সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। আমাদের শেষ হয়নি। সুষ্ঠু একটা নির্বাচন আদায় করার জন্য আরো অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। সেখানে কালো টাকা আর পেশি শক্তি আগামীতে যেন আমার ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে, বলে দিতে হবে আমরা মানুষ, আমরা সাধারণ কোনো প্রাণী নই যে তোমাদের টাকার কাছে বিক্রি হব।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, সুন্দর, নির্ভুল ও হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন এবং আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করাই বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য। কেবল নির্ধারিত স্থানে বসে নয়, বরং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফরম পূরণ করে তালিকা হালনাগাদ করতে হবে। ভোটার হওয়ার যোগ্য, বিশেষ করে নারী ও তরুণ প্রজন্মের কেউ যেন তালিকায় অন্তর্ভুক্ত হওয়া থেকে বাদ না পড়ে, সেদিকে নজর দেওয়া প্রয়োজন বলেও জানান তিনি। বিকেলে খুলনা CSS আভা সেন্টারে ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পূর্ণাঙ্গ ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাব, একটি একটি করে ভোটারের তালিকা চেক করে দেখব যে এটা ঠিক আছে না ঠিক নাই, যাতে করে ভবিষ্যতে আমাদের এই যে সন্দেহ, এই সন্দেহ যেন আমরা দূর করতে পারি, আর এই বিষয়গুলো যেন আবার এইভাবে না আসে, ভুয়া ভোটার তালিকা ইত্যাদি ইত্যাদি। দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়ে বের হন। বাবরের মুক্তির খবরে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি নেতাকর্মী ও তার নেত্রকোনা এলাকা থেকে দলে দলে লোকজন কেন্দ্রীয় কারাগারের সামনে এসে ভিড় করেন। পরে বাবর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান। রিপোর্ট করছেন জাহিদ আহমেদ বাবু। দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুর 1:45টায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। এ সময় কারাগারের বাইরে অপেক্ষমান নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। লুৎফুজ্জামান বাবরের সঙ্গে তৎকালীন বিভিন্ন গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ আরও 5 জন মুক্তি পেয়েছেন। 1.5 যুগেরও বেশি সময় পর মুক্তি পেয়ে কারাগার থেকে সোজা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন লুৎফুজ্জামান বাবর। এ সময় তার সঙ্গে থাকা বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মিথ্যা মামলায় জেল খেটেছেন বাবর, তার মতো আর কারো যেন এমন পরিণতি না হয়। অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, জেল কেটেছেন, জীবন দিয়েছেন, নানাভাবে নিপীড়িত হয়েছেন। তাদের সকলের এই ত্যাগের বিনিময়ে আমরা মহান স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্র, সেই মানবিক মর্যাদা, সেই সাম্য, সেই সবার জন্য উন্নয়ন, এটা আমরা অর্জন করতে সক্ষম হব। এর আগে মঙ্গলবার আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 834 জন শহীদের গেজেট প্রকাশ করেছে সরকার। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শহীদদের তালিকা প্রকাশ করা হয়। বুধবারই তা গেজেটে প্রকাশিত হয়। তালিকায় শহীদদের নাম ছাড়াও গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতার নাম, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা উল্লেখ রয়েছে। চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থানে শিক্ষার্থীর ওপর পুলিশের গুলি করার সাক্ষ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ প্রথম দিন হতাহত ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ শেষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তদন্তকারী দল। প্রথম দিনের মতো চট্টগ্রামে 30 জনের সাক্ষ্য ও তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন তারা, যা আগামীকালও চলবে। প্রসিকিউশন টিমের সদস্যরা বলেন, গণ অভ্যুত্থানের সময় নগরীর বিভিন্ন স্থানে পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা একযোগে হামলা করেছেন। এ সময় মানবতা বিরোধী কী ধরনের অপরাধ সেখানে সংঘটিত হয়েছে সেসবের তথ্য সংগ্রহ করবেন 4 সদস্যের দল। মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আর যদি কোনো ভাই বা বোন কাঁটা তারে ঝুলে থাকে তাহলে কাঁটা তারকে লক্ষ্য করে মার্চ ফর ফেলানির মতো লং মার্চ করা হবে। বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে লাশ করা হয়েছে তার বিচার আন্তর্জাতিক আদালতে আবারও
করারও দাবি জানান তিনি। লং মার্চের শুরুতে ফেলানি হত্যা সহ সীমান্তে সকল নাগরিক হত্যার বিচার, সীমান্তে মরণঘাতী অস্ত্র বন্ধ, শহীদ ফেলানির নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ, নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ সহ 5 দফা দাবি জানান সার্জিস আলম। আমরা আর বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না। আমাদের বাংলাদেশের যত নাগরিককে ওই সীমান্তে লাশ করা হয়েছে তাদের বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে। লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা, সাবেক সামরিক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সকালে ফয়েজ আহমেদের ছেলে ডাক্তার হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। 2013 সালে 23 ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার ফয়েজ আহমেদকে নিজ বাসায় গুলি করে হত্যার পর তাকে বাসার ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। এ হত্যাকাণ্ডের মূল নায়ক নারায়ণগঞ্জের 7 খুনের মূল পরিকল্পনাকারী র্যাব কর্মকর্তা তারেক সাঈদ বলে অভিযোগ করা হয়। তাকেও এ মামলায় আসামি করা হয়েছে। যিনি একজন মানবিক চিকিৎসক ছিলেন এবং তৎকালীন জেলা জামাত ইসলামী নায়েবে আমির ছিলেন, তার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আশায়, আমরা ন্যায় বিচার প্রাপ্তির আশায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা অভিযোগ দাখিল করেছি। আমাদের ধারণা ছিল যে হয়তো আমার বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার কারণে সর্বোচ্চ ওনাকে হয়তো অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে, সেজন্য উনি ওভাবে প্রস্তুত ছিলেন। কিন্তু মানে আপনারা পরবর্তীতে নিউজ পত্রিকা দেখেছেন যে তাকে, এবং আমি প্রত্যক্ষদর্শী, তাকে ছাদে নিয়ে যেয়ে নির্মমভাবে টর্চার করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। বাংলাদেশে প্রথম হিউম্যান মেটানিওমো ভাইরাস আক্রান্ত নারী সঞ্জিদা আক্তার মারা গেছেন। বুধবার সন্ধ্যা 6টার দিকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালে চিকিৎসক জানান সঞ্জিদা আক্তার শুধু HMPV ভাইরাসের কারণেই মারা যাননি, তার আরও অনেক শারীরিক জটিলতা ছিল, স্থূলতা ছিল, সেই সাথে ছিল কিডনি সমস্যা। গত রোববার বাংলাদেশে প্রথম HMPV ভাইরাস শনাক্তের কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডাক্তার হালিমুর রহমান। একটি কনফাইন্ড স্পেসে যদি বেশি মানুষ থাকে, অথবা মনে করেন শপিং মল যেখানে অনেক মানুষ থাকবে, সেখানে সবাই তো সুস্থ নাও হতে পারে, 2-1 অসুস্থতা থাকার কারণে ভাইরাসটি ছড়াতে পারে। আরেকটি ব্যাপারে স্পষ্ট উল্লেখ করছি, সেটা হচ্ছে হাত ধোয়া। বারে বারে হাত ধোয়াটা খুবই জরুরি। এই ভাইরাসের ক্ষেত্রে মাস্ক পরা, বারে বারে হাত ধোয়া, এই দুটো কাজ যদি করা যায়, এটা সংক্রমণের বিস্তার ক্ষেত্রে রোধ করবে। রাজস্ব আয় বাড়াতে হোটেল রেস্তোরাঁ ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এর আগে ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক শ্রমিকরা। মানববন্ধন চলাকালীন ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসায় মানববন্ধন প্রত্যাহার করে নেন অবস্থানরতরা বলে জানান NBR এর সচিব ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। 9 জানুয়ারি অধ্যাদেশ জারির মাধ্যমে হোটেল ও রেস্তোরাঁ খাতের ভ্যাট 15% বৃদ্ধির সিদ্ধান্ত হয়। 16 জানুয়ারি NBR থেকে বিষয়টি অধ্যাদেশ আকারে প্রকাশ করা হলে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। আর এর প্রেক্ষিতে সকালে জাতীয় রাজস্ব আয় ভবনের সামনে মানববন্ধন করে বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক ও শ্রমিকরা। এ সময় রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। 3% হলে ছাত্র জনতা থেকে শুরু করে সর্বসাধারণ এই ভ্যাটটা তারা দিতেও সহজ হয়, আমরা তাদের কাছ থেকে আদায় করতেও সহজ হয়। আগে যেরকম ছিল, যাতে মালিকও সুন্দরভাবে ব্যবসা করতে পারে এবং আমরা শ্রমিকরাও সুন্দরভাবে চলতে পারি। বাজারে যেরকম ঊর্ধ্বগতি, সেই অনুযায়ী এই মুহূর্তে আমাদের এত ভ্যাট দিয়ে আমাদের রেস্তোরাঁ চালানো আসলে খুব দুষ্কার্য হয়ে গেছে। মানববন্ধনে অবিলম্বে ভ্যাট 5 থেকে 3% নামিয়ে আনা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনটির মহাসচিব ইমরান হোসেন। আমাদের উপরে 12টা অথরিটি দিনের পর দিন জুলুম করে আসছে বিভিন্ন উপায়ে। আমরা চাই সমন্বিতভাবে রেস্তোরাঁ মালিক সমিতিকে সাথে নিয়ে বিজিএমইর আদলের মতো, বিজিএমই যেভাবে কাজ করে সেভাবে সরকারের সাথে আমরা কাজ করতে চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে NBR এর চেয়ারম্যান প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর আবারও 15% থেকে কমিয়ে 5% নামিয়ে আনার ঘোষণা দেয়
এনবিআর। আর এদিকে এনবিআর এর সচিব ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সি জানান, জনগণের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত। যেহেতু সরকার কর্তৃক গত 9 তারিখে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে 5% পরিবর্তে 15% করা হয় এবং রেস্তোরাঁ মালিক সমিতি থেকে একটি চিঠি দিয়ে জানানো হয় তাদের কি সমস্যা হবে এটার কারণে। সেই সমস্যাগুলি সরকার গুরুত্ব সহকারে দেখেছে এবং পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত বেশি। তবে আলোচনা সমালোচনা যাই হোক না কেন, অবিলম্বে এ সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে এমনটাই প্রত্যাশা বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক ও শ্রমিকদের। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা। নরসিংদীর রায়পুরার মেঘনা নদীতে অবৈধ বালু মহালের ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করার ঘটনা ঘটেছে। দুপুরে উপজেলার চর মধুয়া এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। তিনি জানান, মেঘনা নদীতে অবৈধভাবে 2টি স্থানে বালু উত্তোলন করার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও জেলা প্রশাসন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ ফোর্স নিয়ে অভিযানে যান। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু ইজারা নিয়ে নরসিংদীর রায়পুরার চর মধুয়া সীমান্তে এসে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার জব্দ এবং 2 জনকে আটক করে 10 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে স্পিডবোট যোগে একই এলাকার অপর একটি অবৈধ বালু মহালের অভিযানে গেলে ড্রেজার থেকে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় পর্যাপ্ত ফোর্স না থাকায় অভিযান পরিচালনা না করেই পিছু হটতে বাধ্য হয় ভ্রাম্যমাণ আদালত। 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। একটি ড্রেজার জব্দ করেছি এবং 2 জনকে। এই পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত অপস মাহির অভিযানে 49 জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার অভিবাসন বিভাগ 3টি আসবাবপত্র তৈরি কারখানায় অভিযান চালায়। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, সকালে অভিযান শুরু হলে কিছু বিদেশি শ্রমিক পালানোর চেষ্টা করেন, তবে নিরাপত্তা কর্মীদের প্রচেষ্টায় তাদের আটক করা সম্ভব হয়। আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি অভিবাসী রয়েছেন তা এখনও জানা যায়নি। জেআইএম এর জোহরের পরিচালক দাতুক মোহদ রুশদি মোহদ দারুস জানান, অভিযানে 244 জন বিদেশি শ্রমিকের পরিচয় পরীক্ষা করা হয়। এর মধ্যে 49 জনকে বিভিন্ন অপরাধের জন্য আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে মিয়ানমার, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। 8 জন নারীকে অতিরিক্ত সময় থাকা এবং বৈধ নথি না থাকার অভিযোগে আটক করা হয়। প্রতি বছরের মতো এবারও দাম্মাম ফয়সালিতে বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে বসবাস করা বাঙালি সন্তানদের মধ্যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশি পরিবারগুলো মিলে এ আয়োজন করা হয়ে থাকে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। সৌদি আরবের দাম্মামে ঋতুরাজের দেখা না পেলেও নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি ঐতিহ্যকে তুলে ধরতে চেষ্টা করা হয়। দাম্মামে বসবাস করা প্রবাসী বাংলাদেশি পরিবারগুলো বাসন্তী সাজে বাংলাদেশ সোসাইটি ও কমিউনিটিতে পিঠা উৎসবের আয়োজন করে। নানা রকমের বিভিন্ন রঙের গরম ও শীতের রসালো পিঠায় ভরে ওঠে প্রতিটি টেবিল। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তৈরি জনপ্রিয় পিঠা স্থান পায় উৎসবে। প্রবাসে এমন পিঠা উৎসবের আয়োজন করতে পেরে গর্বিত আয়োজকরা। যারা বাংলাদেশে এখানে এসেছেন সবাইকে দেখে খুব ভালো লাগছে। এখানে একটা পরিবার, এই অনুষ্ঠানে একটা পানের মেলা, একটা মিনি বাংলাদেশ হিসেবে আজকে আমরা পেলাম। আমাদের প্রত্যাশার বাইরে অনেক লোক আমরা এখানে সমাগম হয়েছে। এইবার একটা অভূতপূর্ব সাড়া পেয়েছি। তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আমরা প্রতি বছর এই আয়োজনটা করে থাকি। অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইমুন তালুকদার। আগত অতিথিরাও উচ্ছ্বাস প্রকাশ করেন পিঠা উৎসবে যোগ দিতে পেরে। উপভোগ করলাম, খুব ভালো লাগলো আমাদের কাছে। বাংলাদেশের হাজার হাজার মানুষ যারা ফ্যামিলি নিয়ে আছেন প্রত্যেকে পিঠা উৎসবে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের 64 জেলার প্রত্যেক অঞ্চলের থেকে সুন্দরভাবে ওনারা বিভিন্ন রকমের পিঠা বানিয়ে নিয়ে আসছে। বিদেশের মাটিতে দেশীয় পিঠা উৎসবকে কেন্দ্র করে সবার কাছে একটি দিন হয়ে উঠেছিল এক টুকরো মিনি বাংলাদেশ। পিঠা উৎসবে সৌদি আরবের বিভিন্ন প্রদেশ ছাড়াও অতিথিরা আসেন জেদ্দা, রিয়াদ, আল হাসা, আল জুবাইল থেকে। উৎসব শেষে র্যাফেল ড্র ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিজিওনাল ম্যানেজার নাজমুল কবির খান উপস্থিত ছিলেন। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।